আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোটারি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় অবস্থান করছো। তোমরা দেখছো যে এখন সংক্রমণ আগের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে। তোমরা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। আর আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি অবশ্যই সেগুলো খুব মনোযোগ সহকারে দেখবে, সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে। সবগুলো ক্লাস তোমরা মনোযোগের সাথে দেখে নিজেদের সিলেবাস কমপ্লিট করে ঘরে বসে তোমাদের এই কাজটা শেষ করতে হবে। যেহেতু সিচুয়েশন ভালো নয়, তাহলে প্রতিকূল অবস্থায় তোমার অভিযোজন ক্ষমতাও বাড়াতে হবে যাতে তুমি পিছিয়ে না থাকো। তো যারা সায়েন্সের রসায়ন বিজ্ঞান অংশে তোমাদের যাদের আছে, দেখো তোমাদের মনে আছে কি না, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, তোমরা শিখেছ যে পরমাণুর গঠন, মানে পরমাণুর মধ্যে কী কী কণিকা রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটা মূল কণিকার তাদের ভর, তাদের চার্জ, তাদের আপেক্ষিক ভর এই সম্পর্কে তোমাদের একটা থেকে দিয়েছিলাম, এবং কোন কণিকা কার কতটুকু ভর, কার তুলনায় কতটুকু কম বা বেশি সেটাও তোমাদের দেখানো হয়েছিল। তাছাড়া পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটাকে ব্যবহার করে কীভাবে ভর সংখ্যা বের করতে হয় সংকেত করানো হয়েছিল তোমাদের, প্রতীক। তারপরে পারমাণবিক ভর ছাড়া ভর, তারপর হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা যে সমান হয়, চার্জের অবস্থা, কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ, কোনটা চার্জ নিরপেক্ষ, এই সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছিল। তারপরে আমরা কিভাবে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কোনো মৌলে কোথায় কিভাবে লিখে বুঝতে পারবো যে কোনটা ভর সংখ্যা কোনটা পারমাণবিক সংখ্যা, সেটাও তোমাদের কমপ্লিট হয়েছিল। আজকে তোমাদের 3.6 পাঠের পরমাণু মডেল আমরা দেখাবো, যে পরমাণু সম্পর্কে বিভিন্ন রসায়নবিদ, বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে কিভাবে বিশ্লেষণ করেছেন বা তার ভিতরের অবস্থা কিভাবে আমাদেরকে দেখিয়েছেন তারা গবেষণা করে, সেই সম্পর্কে তোমাদের বিভিন্ন বিজ্ঞানীদের মডেলগুলো আজকে দেখানো হবে। প্রথমেই আসা যায় রাদারফোর্ডের পরমাণু মডেল। এই সম্পর্কে তোমরা কিন্তু ক্লাস 8-এও পড়েছ। তো সেটা ছিল কেমন, সূর্যকেন্দ্রিক। তোমরা জানো যে সৌরকেন্দ্রিক একটা পরমাণু মডেল ছিল। সেখানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস চারদিকে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর হচ্ছে চার্জ নিরপেক্ষ নিউট্রন। প্রোটন হচ্ছে প্লাস চার্জ বিশিষ্ট, তার চারিদিকে ঘূর্ণায়মান যে ইলেকট্রন আছে সেটা বিপরীত চার্জ বিশিষ্ট, অর্থাৎ নেগেটিভ ছিল। খেয়াল করো, 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল বর্ণনা করেন, সেটাকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল বলে থাকি। সেটা সৌরকেন্দ্রিক বলা হয়, যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রগুলো তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারিদিকে ঘুরে, এবং তার একটা কক্ষপথ আছে যে কোন পথে ঘুরবে, সেই পথে কয়টা করে, যেমন আমাদের সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তার নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, সেখানে কিন্তু ঘুরতেছে। কারো কক্ষপথ থেকে কেউ বিচ্যুত হয় না, তাহলে কিন্তু বিশৃঙ্খলা হয়ে যাবে, সংঘর্ষ হয়ে যাবে। ঠিক তেমনি ইলেকট্রনগুলোও নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান, সেই ঘূর্ণনটাকে নির্দিষ্ট কক্ষপথে তারা ঘুরতেছে। তো দেখো, এখানে প্রথম আমরা এখন পড়বো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ডের প্রথম এই সম্পর্কে একটা মডেল দেন পরমাণু গঠন সম্পর্কে 1911 সালে। সালটা তোমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এই নাম্বার হচ্ছে যে পরমাণু কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। পরমাণু একটি
পরমাণুর একটি কেন্দ্র আছে, সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর একটি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি যাকে, এই নামটা তোমরা জীববিজ্ঞানও ব্যবহার করে আসতেছো আর জানো, সেটা কি, যেমন কোষের প্রাণ হচ্ছে নিউক্লিয়াস, কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা এর মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন আর ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। যদি আমরা এভাবে আঁকি নিউক্লিয়াসটাকে, তাহলে এখানে নিউট্রন আর হচ্ছে প্রোটন, আর চারদিকে ঘূর্ণায়মান হচ্ছে ইলেকট্রন, চারদিকে ঘুরছে, তাহলে এটাকে বলা হবে, কেন্দ্রটাকে বলা হবে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসে এর ভিতরে রয়েছে প্রোটন ও নিউট্রন, আর বাহিরে চারদিকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন রয়েছে। যে কোনো নিরপেক্ষ পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান, শুধু পার্থক্য চার্জ বিপরীত, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা স্থির থাকে আর একটা কি ঘূর্ণায়মান থাকে। বাইরে চারদিকে রয়েছে কে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন। আপেক্ষিকভাবে দেখো ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, যেহেতু চারদিকে ইলেকট্রনের ভরকে শূন্য ধরা হয়, তাহলে ভর মূলত কোথায় রয়েছে, নিউট্রন এবং প্রোটন যেখানে অবস্থান করছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভরই হচ্ছে পরমাণুর ভর। আর নিউক্লিয়াসের ভর কিভাবে আসে, নিউট্রন এবং প্রোটনের ভরের দ্বারা তাদের ভরকে কাউন্ট করা হয়। নিউট্রন আর প্রোটনের ভর দিয়েই পুরো পরমাণুর ভরকে হিসাব করা হয়, কারণ ইলেকট্রনের ভর প্রায় নাই ধরা হয়। তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। তাহলে এই বিষয়টা তোমরা আরো আগে ক্লাস থেকে পড়ছো যে পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন, আর বাহিরে চারদিকে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। সাধারণত ইলেকট্রনের ভরকে শূন্য ধরা হয়, তাহলে পরমাণুর ভরটা কিভাবে আসে, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন ও নিউট্রন রয়েছে তার ভর হিসাবেই হচ্ছে পরমাণুর ভরকে বিবেচনা করা হয়। নেক্সট নাম্বার হচ্ছে, নিউক্লিয়াসটা অনেক ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা। দেখো বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা, তাহলে বি নাম্বার হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, নিউক্লিয়াস অত্যন্ত এবং এর বেশিরভাগ স্থানই ফাঁকা, অর্থাৎ কোনো কিছু ওখানে নেই, ফাঁকা স্থান। এবং নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের মাঝখানেও কিন্তু ফাঁকা স্থান আছে, দেখো এই স্পেসটা
ফাঁকা থাকে বেশিরভাগ। গ নাম্বার বা সি নাম্বার হচ্ছে সৌরজগতে আমরা জানি সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রনই থাকে। যে কোনো নিরপেক্ষ পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান, কিন্তু চার্জ বিপরীত। তোমাদেরকে প্রথমেই আমি এই কথাগুলো বলে ফেলেছি, তার সবগুলো এখানে ব্যাখ্যাগুলো রয়েছে। তাহলে মডেলটা হচ্ছে তোমরা ক্লাস 8-এ যেটা শিখেছো, এখানে তোমার এই বইয়ে এখন আর একটু বিস্তারিত পয়েন্ট আকারে লেখা আছে। তুমি খুব মনোযোগ দিয়ে পড়লে, এটা বুঝে পড়লে এমনিতেই বুঝতে পারবে, কঠিন অংশ নয়। দেখো তাহলে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের, তাই সামগ্রিকভাবে পরমাণুর চার্জ প্রায় শূন্য। কারণ পজিটিভ একটা হচ্ছে প্রোটন হচ্ছে যে কয়টা আছে প্লাসে, ইলেকট্রন ঠিক ওই কয়টাই আছে মাইনাসে, যার কারণে প্লাসে মাইনাসে বিপরীত চিহ্ন এবং সমান হওয়ার কারণে কি হয়, চার্জ প্রায় শূন্য ধরা হয়। তাহলে আমাদের সি নাম্বার পয়েন্টটা হচ্ছে যে এটা হচ্ছে সৌরকেন্দ্রিক মডেল, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ও উপগ্রহগুলো যে রূপে চারদিকে ঘূর্ণায়মান, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে চারদিকে ঘূর্ণায়মান থাকে। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। যে কোনো পরমাণুতে যে কয়টি প্রোটন রয়েছে, নিউক্লিয়াসের বাহিরে সেই কয়টি ইলেকট্রন থাকে। আচ্ছা, যে কয়টা প্রোটন রয়েছে নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টা ইলেকট্রন রয়েছে, তাই পরমাণুর চার্জকে কি চার্জ নিরপেক্ষ ধরা হয়। কেন? কারণ প্রোটন আর নিউট্রনের চার্জ পজিটিভ আর নেগেটিভ সমান সংখ্যক হওয়ার কারণে। যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত, তাই পরমাণু হবে কেমন, চার্জ নিরপেক্ষ বা চার্জ প্রায় শূন্য। চার্জহীন হয়ে যাবে। দেখো এরপরের পয়েন্টটা তোমরা আমাদের একই রকম আমি বললে বুঝতে পারবে। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ অনুভব করে। আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রমুখী, কেন্দ্রকে মানে নিউক্লিয়াসে কেন্দ্র করে এর মধ্যে এটা ছিটকে যায় না, সরে যায় না। এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে,
কেন্দ্রমুখী বলের কারণে ইলেকট্রনগুলোও নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। তাহলে এটা অনেকটাই এটার সাথে মিল আছে। তার পরবর্তী অংশ অর্থাৎ নিউক্লিয়াসগুলোর চারিদিকে ইলেকট্রন ঘুরে যেমনি সূর্যের চারিদিকে গ্রহ এবং উপগ্রহগুলো ঘুরে, অর্থাৎ কেন্দ্রমুখী বলের কারণে একটা বল আকর্ষণ করে। আমরা জানি পৃথিবীর প্রত্যেক বস্তুগুলো একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। সেটা পৃথিবীর সাথে পৃথিবীর উপরস্থ কোনো বস্তুর হতে পারে বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে হতে পারে। এখানে ইলেকট্রন এবং যখন সে কক্ষপথে ঘুরে তখন সে ইলেকট্রন এবং তার বিপরীত চার্জযুক্ত যে চার্জবাহী ইলেকট্রন রয়েছে, বিপরীত অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন রয়েছে, এর একটা আকর্ষণ বল অনুভব করে। সে আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী, তাই কেন্দ্রের দিকেই তার আকর্ষণটা থাকে। সেই জন্য কেন্দ্রটা ঠিক রেখে তার চারদিকে ঘুরে, নইলে সে ছিটকে অন্যদিকে চলে যেত। আচ্ছা, তো এখানে আর পরের পয়েন্টে লিখলাম না, এখানে বইয়ে তোমরা দেখে নিও। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয় বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। তাহলে প্রশ্ন হতে পারে রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম কি? সৌর মডেল বা সূর্যকেন্দ্রিক মডেল। এই মডেলে কিন্তু নিউক্লিয়াস সম্পর্কে বলা হয়েছে যেমনি, তেমনি এখানে কক্ষপথ সম্পর্কেও কিন্তু বলা হয়েছে। বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন, এর জন্য একে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু আমরা অনেকগুলো নাম পেলাম। এটাও প্রশ্ন হতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সৌর মডেল বলা হয় অথবা নিউক্লিয়ার মডেল বলা হয়। দেখো, যদি আমরা নিউক্লিয়াস থেকে মাঝখানে আঁকি, নিউক্লিয়াস হয় আমরা যদি এভাবে দেখাই, যেটা হচ্ছে নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলো এভাবে ঘূর্ণায়মান। তাহলে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এইগুলো হচ্ছে কি সব ইলেকট্রন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম কি, বা রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সৌর মডেল বলা হয়। তারপরে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে প্রথম তিনি নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। কোন মডেলে প্রথম নিউক্লিয়াস এবং কক্ষপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়? এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে। রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম কি? দুই নাম্বার, রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কেন? এছাড়া প্রশ্ন হতে পারে কোন পরমাণু মডেলে প্রথম নিউক্লিয়াস এবং কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়? কোন পরমাণু মডেলে প্রথম নিউক্লিয়াস ও ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়? তাহলে আমরা এই মডেল থেকে তিনটা প্রশ্ন পেয়ে থাকি। আচ্ছা, এবার দেখাবো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। অর্থাৎ রাদারফোর্ড এই পরমাণু সম্পর্কে ব্যাপক গবেষণা করে উনি যে
তথ্যগুলো দিয়েছেন, পরবর্তী বিজ্ঞানী যারা এই সম্পর্কে গবেষণা করতে গিয়েছেন তারা আরও নতুন নতুন তথ্য পেয়েছেন, যে তথ্যগুলো এখানে প্রথম অবস্থা থাকার কারণে বিজ্ঞানী রাদারফোর্ড পাননি। মানে সেই তথ্যগুলো পাওয়ার কারণে পূর্বের তথ্যগুলো মধ্যে কী কী ঘাটতি ছিল বা কোন কোন পয়েন্টগুলো আসেনি সেটাই হচ্ছে সীমাবদ্ধতা। তার মডেলের উপর বেস করে কিন্তু পরবর্তীতে আরও অগ্রগতি হয়। তাহলে এই মডেলটা কিন্তু বলতে পারি যে এটা একটা ভিত্তি, কারণ এর উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা তারা আরও ফ্রুটফুল বা আরও আপডেট সেখানে করতে পেরেছে। তো এখানে এই ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো আসেনি বা কোন কোন বিষয়গুলো এখানে ধরা পড়েনি সেই বিষয়গুলোই হচ্ছে এই মডেলের সীমাবদ্ধতা। দেখো তোমার বইয়ে বলা আছে, তোমার বইটা আশা করি সবার সামনে আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 43। এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার বা আকৃতি বলা হয়েছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে, কিন্তু কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকতে পারবে বা কোন পরমাণুর জন্য কয়টা কক্ষপথ হবে, সেই কক্ষপথের আকার ও আকৃতি কেমন হবে এই সম্পর্কে এখানে বলা হয়নি। সেকেন্ড নাম্বার হচ্ছে সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই। সৌরজগতে যে সূর্য রয়েছে তার চারদিকে যে গ্রহ এবং উপগ্রহগুলো ঘূর্ণায়মান তারা কিন্তু চার্জবিহীন, কিন্তু পরমাণুতে আমাদের যে ইলেকট্রন এবং প্রোটন রয়েছে, নিউক্লিয়াস আছে, সেখানে কিন্তু ঋণাত্মক এবং ধনাত্মক বিপরীতধর্মী চার্জের বিষয় রয়েছে। তাই চার্জহীন সূর্য অর্থাৎ যার চার্জ নেই এবং যার চার্জ রয়েছে এই দুইটা তুলনা করা হয়েছে। কাজে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করা ঠিক নয়। একটা চার্জযুক্ত আর একটা চার্জহীন, কারণ চার্জ না থাকলে তার অবস্থা একরকম, চার্জ থাকলে অবস্থা ভিন্ন রকম। তাহলে দুটোকে তুলনা করতে যেয়ে কিন্তু অনেক কিছুতেই আমরা মিল পাবো না। নাম্বার সি হচ্ছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করবে তা বলা হয়নি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকবে, কিন্তু কিভাবে কোন কোন স্তরে কয়টি ইলেকট্রন থাকবে সেটা বলা হয়নি। পরবর্তীতে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে দেখো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় শক্তি হারাতে থাকে, অর্থাৎ যখন ঘূর্ণনের পথ অনেক ছোট, আমরা জানি পরমাণুটাই হচ্ছে অনেক ক্ষুদ্র, তার ভিতরের কণিকা তার কক্ষপথ খুবই ক্ষুদ্র একটা স্থান, এই সময় সেটি নিউক্লিয়াসের উপর যখন ইলেকট্রন ঘুরে তখন ঘূর্ণনের কারণে এবং কেন্দ্রমুখী বল থাকার কারণে কি হয়, নিউক্লিয়াসের মধ্যে এসে পতিত হয়, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব তখন থাকবে না বা পরমাণু স্থায়ী হবে না। কিন্তু আসলে কি তাই ঘটে? তা কিন্তু হয় না। তাহলে পরবর্তীতে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলের এই অংশটা সঠিক নয় বলে গণ্য হয়, যে কেন্দ্রমুখী বলের কারণে ঘুরতে ঘুরতে ইলেকট্রনটা একসময় কোথায় আসবে, কেন্দ্রে যেয়ে পতিত হবে। তাহলে ইলেকট্রন যদি কেন্দ্রে চলে যায় তাহলে তো পরমাণুর অস্তিত্ব দেখা যাবে না, পরমাণু বিলীন হয়ে যাবে, নাই হয়ে যাবে। তাহলে আসলে কি প্রকৃতিতে তাই ঘটে? আসলে তা ঘটে না। তাহলে আমরা এখানে এই কেন্দ্রমুখী বলের কথা বলতে পারবো না। পরবর্তীতে একটা সংশোধনী হয়। দেখো পরবর্তীতে আসে আমাদের বোরের পরমাণু মডেল। তোমাদের কাজ থাকবে রাদারফোর্ডের পরমাণু মডেলটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ সহকারে পড়বে। তোমার এখানে বইয়ে কিছু চিত্র দেওয়া আছে, সেগুলোকে দেখবে এবং আমি যা বললাম সেই অনুযায়ী তুমি মডেলের কি কি অংশ রয়েছে মানে বৈশিষ্ট্য সেটা ভালো মতো করে অবশ্যই বুঝে লেখার চেষ্টা করবে। তোমরা অনেকেই আসলে তোমাদের প্র্যাকটিসটা ঘরে থেকে কম হচ্ছে বলে কিন্তু লেখার স্পিডটাও কমে যাবে, বানান ভুল তোমাদের বেশি হয়ে যাবে। এটা কাটানোর উপায় হচ্ছে তোমাকে অবশ্যই বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, হাতে লিখতে হবে, ঘড়ি ধরে টাইম মেনটেন করতে হবে যাতে তুমি লিখতে যেয়ে সময় মতো শেষ করতে পারো। কারণ দীর্ঘদিন এভাবে থেকে তোমার হচ্ছে অনেক সময় হাতে লিখো না, শুধু ভিডিওটা দেখো, এতে লেখার স্পিড অনেক কমে যাবে, তুমি টাইমলি পরীক্ষায় শেষ করতে পারবে না। সে কারণে তোমাকে প্রচুর লিখতে হবে, এতে বানানগুলো তোমার ধরা পড়বে সহজে। তো তোমার কাজ থাকবে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল কি এটা ব্যাখ্যা করবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি সেগুলো খুব মনোযোগ সহকারে পড়বে এবং না দেখে অবশ্যই লেখার চেষ্টা করবে। পড়তে পড়তে দেখবে যে তোমার ভুলভ্রান্তিগুলো কাটে উঠতে পারবে আর তোমার কাছে সহজ মনে হবে। তাহলে আজকে সবাইকে অনেক ধন্যবাদ।
আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ বোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, সেখানে আরও আপডেট নিউজ আমরা পাবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।